আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিমন মাহমুদ। আমি তোমাদের জীববিজ্ঞানের টপিকগুলো ধারাবাহিকভাবে শেষ করব। তবে আমার কাছে মনে হয়েছে আমাদের মূল টপিকে যাওয়ার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। আমরা শুরু করি। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে কি তৈরি হয়? এককোষী জাইগোট তৈরি হয়, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের ফলে এককোষী জাইগোট তৈরি হয়। জাইগোট বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীবদেহ গঠন করে। তো এই পূর্ণাঙ্গ জীবদেহ গঠনের জন্য কিছু ধারাবাহিক স্টেপ আছে, সেগুলো দেখো কি। শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে এককোষী জাইগোট তৈরি হলো। জাইগোটের পরবর্তী ধাপটা কি? জাইগোট বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে নিরেট মরুলা তৈরি করে। নিরেট মরুলাটা হলো নিরেট। এরপরে তোমার কি তৈরি হয়? এরপরে তৈরি হয় হলো তোমার ফাপা ব্লাস্টুলা। দেখো এই মরুলার কোষগুলা একটা স্তরে সজ্জিত হয়েছে, ভেতরে ফাঁকা স্থান তৈরি করছে। তাহলে এই ফুটবলের মতো ফাঁপা গঠনটাকে আমরা বলতেছি ব্লাস্টুলা। ব্লাস্টুলার অপর নাম ব্লাস্টোসিস্ট। আমরা বায়োলজিতে সিস্ট বলতে বুঝি তরল পূর্ণস্থলে এই ব্লাস্টুলার ফাঁকা গহ্বরে, মাঝের ফাঁকা গহ্বরে তোমার তরল থাকে, তাই এটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। আর বায়োলজিতে আমরা ডার্ম বলতে বুঝি কোষ স্তর। এই ব্লাস্টুলার এই সবগুলা কোষকে একসাথে আমরা বলি ব্লাস্টোডার্ম। একটা কোষ স্তর তৈরি করছে সবগুলা কোষ, তাই এটাকে বলা হয়েছে ব্লাস্টোডার্ম। এবং সাইট মানে হলো তোমার কোষ, যেহেতু ব্লাস্টোডার্ম ব্লাস্টোসিস্ট, তাই এই কোষগুলোকে বলা হয় হলো তোমার ব্লাস্টোসাইট। মানে ব্লাস্টুলার প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোসাইট বা ব্লাস্টোমেয়ার। আচ্ছা, তাহলে দেখো আমরা দেখতেছি শুক্রাণু ডিম্বাণুর মিলনের নিষেকের ফলে এককোষী জাইগোট তৈরি হইলো। জাইগোটের কোষগুলো বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে নিরেট মরুলা তৈরি করলো। মরুলার কোষগুলা ফাঁপা একস্তরী ব্লাস্টুলা তৈরি করলো। ব্লাস্টুলার পরবর্তী ধাপ কি? ব্লাস্টুলার পরবর্তী ধাপ হলো গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা তোমার দ্বিস্তরীয় হতে পারে, ত্রিস্তরীয় হতে পারে। দেখো ভ্রূণের গ্যাস্ট্রুলা দশায় যদি দুটি কোষ স্তর থাকে তখন তাকে বলা হয় দ্বিস্তরী প্রাণী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এবং গ্যাস্ট্রুলায় যদি তোমার তিনটি কোষ স্তর থাকে তখন তাকে বলা হয় ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বা ত্রিভ্রূণস্তরী প্রাণী। দেখো আমরা সবুজ রং দিয়ে একটা কোষ স্তর দেখিয়েছি, এই কোষ স্তরকে বলা হয় এক্টোডার্ম। ডার্ম মানে কোষ স্তর, একটো মানে বাহিরে, তো এক্টোডার্ম মানে বাইরের কোষ স্তর। মাঝের গোলাপি রং দিয়ে আমরা যে কোষ স্তরটা দেখিয়েছি সেটা হলো তোমার মেসোডার্ম। মেসোডার্ম মানে মাঝের কোষ স্তর। আর ভেতরে হলুদ রং দিয়ে আমরা যে কোষ স্তরটা দেখিয়েছি তাকে বলা হয় এন্ডোডার্ম। এন্ডোডার্ম মানে হলো ভেতরের কোষ স্তর। দেখো তাহলে আমরা ত্রিস্তরী প্রাণীতে তিনটা কোষ স্তর পাবো, বাইরের দিকে এক্টোডার্ম, মাঝে মেসোডার্ম, ভেতরে এন্ডোডার্ম। আর দ্বিস্তরী প্রাণীতে আমরা দুটি কোষ স্তর পাবো, বাইরের দিকে এক্টোডার্ম আর ভেতরের দিকে এন্ডোডার্ম। দেখো এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে আমরা একটু ফাঁকা স্থান দেখিয়েছি, এই স্থানে থাকে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া হলো একটা অকোষীয় স্তর। মেসোগ্লিয়াতে কিন্তু কোষ থাকে না। মেসোগ্লিয়া যদি কোষ থাকতো তাহলে তো এটা ত্রিস্তরী প্রাণী হয়ে যেত। আচ্ছা, তাহলে দ্বিস্তরী প্রাণী কারা? আমাদের প্রাণী জগতের নিডারিয়া পর্ব, টিনোফোরা পর্ব, এরা হলো দ্বিস্তরী প্রাণী। আর আমাদের প্রাণী জগতের প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত পর্বের প্রাণীরা হলো ত্রিস্তরী প্রাণী। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হলো টিস্যু। তো টিস্যু কাকে বলে? টিস্যু কাকে বলে? যখন অনেকগুলা কোষ যাদের উৎপত্তি এক এবং যারা একই সাথে একই কাজ করে তাদেরকে আমরা টিস্যু বলি। দেখো আমি লিখেছি একাধিক কোষ যাদের উৎপত্তি একই এবং যাদের কাজ একই তাদেরকে আমরা টিস্যু বলি। যেমন ত্বক একটা টিস্যু, ত্বকে অনেকগুলা কোষ আছে এবং এদের উৎপত্তি ভ্রূণের এক্টোডার্ম থেকে। তার মানে অনেকগুলা কোষ, এদের উৎপত্তি এক এবং এরা একসাথে কি করতেছে? আমাদের দেহের আচ্ছাদন তৈরি করতেছে, যার কারণে ত্বক একটা টিস্যু। এখন প্রাণী দেহে আমরা 4 রকমের টিস্যু পাই। একটা হলো আবরণী টিস্যু, একটা আমাদের পেশি টিস্যু, একটা আমাদের স্নায়ু টিস্যু, আর একটা আমাদের যোজক টিস্যু। আবরণী টিস্যুর কাজ কি? আবরণী টিস্যু আমাদের দেহের আবরণ তৈরি করে এবং আবরণী টিস্যুর আরেকটা কাজ আছে, আবরণী টিস্যু তোমার গ্রন্থি তৈরি করে। আর আমাদের পেশি টিস্যু কাকে বলে? পেশি টিস্যু হলো সংকোচন প্রসারণশীল টিস্যু। এইটি সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের দেহের অঙ্গ চালনা করে। আমাদের স্নায়ু টিস্যু কি? স্নায়ু টিস্যু হলো আমাদের দেহে উদ্দীপনা তৈরি করে, উদ্দীপনা বহন করে। আর আমাদের যোজক কলা কি? যোজক কলা আমাদের যোজক কলার কাজ আসলে অনেক হিউজ।
এটা আমাদের বিভিন্ন সংযোগ তৈরি করে, দেহের ভার বহন করে। যোজক টিস্যু নিয়ে আমরা অনেক ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখো আমাদের টিস্যু কয় প্রকার? প্রাণী টিস্যু 4 প্রকার। প্রাণী টিস্যু 4 প্রকার: আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা, যোজক কলা। আবরণী কলাতে কিন্তু তোমার কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না, দুইটা কোষের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না, কারণ আবরণী কলাতে যদি তোমার আন্তঃকোষীয় ফাঁকা থাকে তাহলে তো সে আবরণ তৈরি করতে পারবে না। আচ্ছা, আমাদের প্রাণী টিস্যুতেও কিন্তু আমাদের পেশি কলাতেও কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, আমাদের স্নায়ু কলাতেও কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, তবে আমাদের যোজক কলাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। দেখো কোষগুলা একসাথে একই কাজ করবে কিন্তু তাদের মাঝখানে ফাঁকা স্থান আছে, তাহলে তারা কিভাবে একসাথে একই কাজ করবে? তাদের ভিতরে তো কানেকশন দরকার, তাই না? তাহলে দেখো এই যে কোষগুলা দূরে দূরে অবস্থিত কিন্তু তারা একই সাথে একই কাজ করবে, তখন তাদের কানেকশনের জন্য থাকবে মাতৃকা। তাহলে মাতৃকা দুটি কোষের সংযোগ সাধন করবে, মানে পাশাপাশি অবস্থিত কোষগুলাকে ভেতরে সংযোগ সাধন করবে আমাদের মাতৃকা। যোজক কলাতে মাতৃকার পরিমাণ থাকবে অনেক বেশি, কোষের পরিমাণ থাকবে কম। দেখো আমাদের আবরণী কলার উৎপত্তি হলো এক্টোডার্ম থেকে বা এন্ডোডার্ম থেকে, আমাদের বাহিরের আবরণ, যেমন আমাদের ত্বকের আবরণ কোত্থেকে তৈরি হবে? আমাদের এক্টোডার্ম থেকে তৈরি হবে। আমাদের ভেতরের আবরণ, যেমন আমাদের পৌষ্টিকনালীর আবরণ তৈরি করবে এন্ডোডার্ম। আমাদের পেশিকলা তৈরি হবে ভ্রূণের মেসোডার্ম থেকে, আমাদের স্নায়ু কলা তৈরি হবে ভ্রূণের এক্টোডার্ম থেকে, যোজক কলা তৈরি হবে ভ্রূণের মেসোডার্ম থেকে। আচ্ছা, তাহলে আবরণী কলার সংজ্ঞা আমরা কি বলতে পারি? ভ্রূণের এক্টোডার্ম বা মেসোডার্ম থেকে উৎপন্ন যে টিস্যু দেহের আবরণ তৈরি করে তাকে আমরা বলি আবরণী কলা। পেশি কলার সংজ্ঞা আমরা কি বলতে পারি? ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত যে কলা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের অঙ্গ চালনায় সাহায্য করে তাকে বলা হয় পেশি কলা। আমাদের স্নায়ু কলার সঙ্গে আমরা কি বলতে পারি? ভ্রূণের এক্টোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু দেহের উদ্দীপনা বহন করে তাকে বলা হয় স্নায়ু কলা। আচ্ছা, যোজক কলার সংজ্ঞাটা আমরা একটু পরে দিব। এখন দেখো আবরণী কলার কোষের উপর ভিত্তি করে আবরণী কলারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আবরণী কলার কোষগুলো যদি তোমার পাতলা চ্যাপ্টা হয় তখন তাকে আমরা বলবো স্কোয়ামাস আবরণী কলা। আবরণী কলার কোষগুলো যদি হয় আয়তাকার তখন সেই আবরণী কলাকে আমরা বলবো কলামনার আবরণী কলা। আবরণী কলার কোষগুলো যদি তোমার বর্গাকার হয় তখন তাকে আমরা বলবো কিউবয়েডাল আবরণী কলা। এখন স্কোয়ামাস আবরণী কলা কোথায় থাকবে? স্কোয়ামাসের আবরণী কলার কোষগুলো যেহেতু তোমার পাতলা পাতলা, তাহলে যেই সব জায়গায় আমাদের ব্যাপন হয় সেই সব জায়গায় বা ছাকনির মতো কাজ করে সেই সব জায়গায় আমরা স্কোয়ামাস আবরণী কলা পাবো। যেমন আমাদের অ্যালভুলাসের আবরণী তৈরি করবে স্কোয়ামাস আবরণী কলা। কারণ কি? আমাদের অ্যালভুলাসে কি হয়? বাতাসে আদান প্রদান হয়, আমাদের রক্তের কৈশিক জালিকাতে ব্যাপন হয়, তাহলে আমাদের রক্তের কৈশিক জালিকাতে আমরা স্কোয়ামাস আবরণী কলা পাবো। আমাদের কলামনার আবরণী কলা কোথায় পাবো? কলামনার আবরণী কলা পাবো আমাদের ট্রাকিয়া ব্রঙ্কাসের আবরণীতে। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবা, আমাদের যত গ্রন্থি আছে দেহের, আমাদের গ্রন্থি তৈরি করে কে? কলামনার আবরণী কলা। আমাদের দেহের গ্রন্থি তৈরি করে কলামনার আবরণী কলা। আচ্ছা, আমাদের পেশি কলার কোষগুলাকে আমরা বলি পেশি কোষ। পেশি কোষটা আসলে অনেকটা তন্তুর মতো, এই জন্য পেশি কোষকে অনেক সময় পেশি তন্তুও বলা হয়। এখন দেখো পেশি কোষের গঠনের উপর ভিত্তি করে পেশি কলাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। তো ঐচ্ছিকের নাম শুনি আমরা বুঝতে পারতেছি, ঐচ্ছিক পেশির কাজটা প্রাণীর ইচ্ছাধীন, অনৈচ্ছিক পেশির কাজটা প্রাণীর ইচ্ছাধীন না, মানে অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না। আর আমাদের হৃৎপেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না, তবে হৃৎপেশির সংকোচন প্রসারণ একটা নির্দিষ্ট ছন্দে চলে। আসো তাহলে কোষের গঠনটা আমরা একটু দেখি। তোমরা দেখতে পারতেছো ঐচ্ছিক পেশির অপর নাম লেখা রৈখিক পেশি, অমসৃণ পেশি বা স্ট্রায়াটেড পেশি।
কেন স্ট্রায়াটেড পেশি বলা হয়? এখন আমরা বলতেছি পেশি টিস্যুর মেইন কাজই হলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের অঙ্গ চালনা করা। তাহলে এই পেশি কোষ কেন সংকোচন প্রসারণ করতে পারে? তার একটা বিশেষ স্ট্রাকচার আছে সাইটোপ্লাজমে, অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন হলো সংকোচন প্রসারণশীল প্রোটিন। এখন দেখো একটা পেশি কোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। একটা পেশি কোষের কোষ ঝিল্লিকে বলা হয় সার্কোলেমা। আমাদের পেশি কোষের সাইটোপ্লাজমে আমরা কি পাবো? দুই রকমের সংকোচন প্রসারণশীল প্রোটিন পাবো, অ্যাক্টিন এবং মায়োসিন। এখন দেখো আমাদের ঐচ্ছিক পেশিতে অ্যাক্টিন মায়োসিন একটা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত আছে। মোটা তন্তুগুলা হলো আমাদের মায়োসিন এবং চিকন সবুজ রঙের তন্তুগুলা হলো আমাদের অ্যাক্টিন। দেখো কিভাবে আছে, মায়োসিন, অ্যাক্টিন, মায়োসিন। তো যখন আমরা মাইক্রোস্কোপে দেখি কোষগুলাকে তখন আমরা এরকম দেখতে পাই, গাঢ়, হালকা, গাঢ়। তাহলে আমরা কি স্ট্রেপ পাচ্ছি না, এই জন্য এই পেশির নাম স্ট্রায়াটেড পেশি বা অমসৃণ পেশি বা রৈখিক পেশি। কিন্তু দেখো আমাদের অনৈচ্ছিক পেশিতে কিন্তু আমরা এরকম ডোরাকাটা দাগ দেখতে পাচ্ছি না। এইখানে অ্যাক্টিন মায়োসিন তোমার নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে না, এত অর্গানাইজ না। আমরা হৃৎপেশিতে কি দেখতে পারতেছি? দেখো হৃৎপেশিতে আমরা অ্যাক্টিন মায়োসিন কিভাবে সজ্জিত আছে? আমাদের ঐচ্ছিক পেশির মতোই সজ্জিত আছে। তাহলে আমরা বলতে পারি হৃৎপেশির গঠনটা আমাদের ঐচ্ছিক পেশির মতোই, কিন্তু এটার সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না। এখন তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের পাশাপাশি অবস্থিত দুটি হৃৎপেশি সংযুক্ত আছে একটি শাখা দ্বারা। আমরা ছোটবেলায় পড়ে এসেছি হৃৎপেশিতে শাখা থাকে, হৃৎপেশির কোষগুলা কি শাখান্বিত। এবং দেখো উপরে নিচে কোষগুলা কিভাবে কানেক্টেড আছে? ইন্টারক্যালাটেড ডিস্ক দ্বারা। কিভাবে কানেক্টেড আছে? ইন্টারক্যালাটেড ডিস্ক দ্বারা। এখন ইন্টারক্যালাটেড ডিস্ক কি? আমরা বলেছি পেশি কোষের কোষ ঝিল্লিকে আমরা বলি সার্কোলেমা। পাশাপাশি অবস্থিত দুটি কোষের সার্কোলেমা যুক্ত হয়ে একটি পুরো পাতের মতো গঠন তৈরি করে, যাকে আমরা বলি ইন্টারক্যালাটেড ডিস্ক। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই পাশাপাশি দুটি কোষ কেন শাখার মাধ্যমে যুক্ত আছে, ইন্টারক্যালাটেড ডিস্ক দ্বারা কেন যুক্ত আছে? কারণ কি জানো? কারণ আমাদের হৃৎপেশিকে একটা নির্দিষ্ট ছন্দে সংকুচিত প্রসারিত হতে হয়, সবগুলা কোষকে একই সাথে সংকুচিত হতে হয়, প্রসারিত হতে হয়, এবং তারা যেন একই সাথে কাজ করতে পারে তাদের ভিতরে অনেক কানেকশন আছে, শাখা দ্বারা কানেকশন আছে, ইন্টারক্যালাটেড ডিস্ক দ্বারা কানেকশন আছে। এখন ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ যেহেতু প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল এবং অনেক দ্রুত সংকোচন প্রসারণ হতে হয়, এই জন্য ওর নিউক্লিয়াস থাকে কি অনেক বেশি। আর অনৈচ্ছিক পেশির কাজ ধীর গতিতে হয়, এই জন্য অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াস থাকে একটা, হৃৎপেশিতেও তোমার নিউক্লিয়াস একটি করেই থাকে প্রতি কোষে। এখন দেখো আমাদের পরবর্তী আরেকটা টপিক পড়তে হবে, নিশার কি। এখন নিশার কি? পেশি কোষ আসলে কিভাবে তোমার সংকোচন প্রসারণশীল হয়? দেখো অ্যাক্টিন মায়োসিন নর্মালি এইভাবে থাকে, যখন একটা উদ্দীপনা আসে তখন অ্যাক্টিন মায়োসিন এরকম হয়ে যায়, যখন এরকম হয়ে যায় তখন পেশি কোষ কি হইলো? সংকুচিত হলো। তাহলে এইভাবে আমাদের পেশিতন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের অঙ্গ চালনা করে। এখন নিশার কি? যেমন মনে করো অ্যাক্টিন মায়োসিন এভাবে সংকুচিত হলো একটা উদ্দীপনা পেয়ে, এখন তুমি এখানে যতই উদ্দীপনা দিতে থাকো এটা কি আর সংকুচিত হওয়া পসিবল? আর কিন্তু সংকুচিত হওয়া পসিবল না। এইটা আবার যখন আগের অবস্থায় ফিরে আসবে তখন যদি তুমি উদ্দীপনা দাও তখন এটা আবার সংকুচিত হবে। তাহলে নিশার কাল কাকে বলে? একটি উদ্দীপনায় সাড়া দেওয়ার পরে যে নির্দিষ্ট সময়কাল অপর উদ্দীপনায় পেশি সাড়া দেয় না তাকে কি বলা হয়? নিশার কাল বলা হয়। দেখো একটি উদ্দীপনায় সাড়া দেওয়ার পরে যে সময় পর্যন্ত পেশি দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয় না তাকে কি বলা হয়? নিশার কাল। এই যে একটা উদ্দীপনা আসলো, পেশি কোষ সংকুচিত হলো, অ্যাক্টিন মায়োসিন পরস্পরের ভিতরে ঢুকে গেল, এখন তুমি যত উদ্দীপনায় দাও এটা সংকুচিত হওয়া পসিবল না। এটা যখন আবার আগের অবস্থায় ফিরে আসবে তখন উদ্দীপনা দিলে আবার সংকুচিত হবে। তাহলে
একটা উদ্দীপনায় সংকুচিত হলো এবং আগের অবস্থায় ফিরে আসতে তার যে সময় লাগে এই সময়কে বলা হয় নিশার কাল। এখন আমাদের ঐচ্ছিক পেশির নিশার কাল অনেক ছোট, আমাদের অনৈচ্ছিক পেশির নিশার কাল দীর্ঘ, আর আমাদের হৃৎপেশির নিশার কাল অনেক লম্বা। এখন নিশার কাল অনেক লম্বা হওয়ার কি সুবিধা আসলে আমরা দেখতেছি। আমাদের দেখো হৃৎপেশি সেই আমাদের মায়ের পেটে থাকা অবস্থা থেকে এটা সংকোচন প্রসারণ করতেছে, মৃত্যুর আগ অবধি এটা সংকোচন প্রসারণ করতেই থাকবে, কিন্তু হৃৎপেশি কিন্তু কোনো সময় ক্লান্ত হচ্ছে না। কিন্তু দেখো আমরা যখন একটু দৌড়াদৌড়ি করি বা সিঁড়ি দিয়ে উঠি তখন কিন্তু আমাদের হাত পায়ের পেশি, ঐচ্ছিক পেশি ব্যথা করে, ক্লান্ত হয়ে যায়। কেন? কারণ ঐচ্ছিক পেশির নিশার কাল ছোট আর হৃৎপেশি ক্লান্ত হয় না। কারণ কি? কারণ হৃৎপেশির নিশার কাল অনেক লম্বা। এখন দেখো নিশার কাল দীর্ঘ হওয়াতে কি সুবিধাটা হয়, পেশি সংকোচনের ফলে কোষে কার্বন ডাই অক্সাইড এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কিভাবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? একটা পেশি যখন সংকোচন হবে তখন তার এটিপি দরকার। তো এটিপি কিভাবে তৈরি হয়? গ্লুকোজ ভেঙে সবাত শোষণের মাধ্যমে এটিপি কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং গ্লুকোজ ভেঙে অবাত শোষণের মাধ্যমে এটিপি ল্যাকটিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন এটিপি কি করে? পেশির সংকোচনে সাহায্য করে। আর আমাদের ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড এসব হলো বর্জ্য পদার্থ। এখন কোষের যখন নিশার কাল থাকে তখন কোষ এই সকল বর্জ্য পদার্থ তার সাইটোপ্লাজম থেকে বের করে দেয়। এখন দেখো যার নিশার কাল যত বেশি হবে সে বর্জ্য পদার্থ বের করার জন্য তত বেশি সময় পাবে, আর যার নিশার কাল কম তার বর্জ্য পদার্থ বের করার সময় অনেক কম। এই কারণে হৃৎপেশি সহজে ক্লান্ত হচ্ছে না। কিন্তু ঐচ্ছিক পেশি যখন আমরা দৌড়াতে থাকি বা সিঁড়ি বেয়ে উঠতে থাকি তখন আমাদের ঐচ্ছিক পেশি পরপর সংকোচনের ফলে ধীরে ধীরে এর সাইটোপ্লাজমে আমাদের ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড জমতে থাকে। কারণ নিশার কাল ছোট হওয়াতে এটা পরপর সংকোচনের মাঝখানে বিরতি কম এবং আমাদের এই বর্জ্য পদার্থগুলো কোষ থেকে বের হতে পারে না। তো এক সময় কোষের সাইটোপ্লাজমে বর্জ্য পদার্থের পরিমাণ অনেক বেড়ে যায় এবং কোষটা কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। হৃৎপেশি ক্লান্ত না হওয়ার আরেকটা কিন্তু কারণ আছে। একটা কারণ হলো তার নিশার কাল বেশি, সে বর্জ্য পদার্থ বের করে দিতে বেশি সময় পায়, এবং আরেকটা তার বৈশিষ্ট্য হলো ল্যাকটিক অ্যাসিডকে সে এনার্জি মানে ল্যাকটিক অ্যাসিডকে সে পুষ্টি হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে যেটা বর্জ্য পদার্থ সেটাকে সে পুষ্টি হিসেবে ব্যবহার করতে পারতেছে, যেটা আমাদের ঐচ্ছিক পেশি পারতেছে না। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা তোমাদের যোজক কলা পড়াবো ইনশাআল্লাহ।